ওকে, তো আমরা যেটা বলছিলাম যে এই যে টেকনোলজির আমরা তো সুযোগ সুবিধা নিচ্ছি যে কিভাবে আমরা রোডের অ্যালার্ট দেখে বা ট্রাফিক জ্যাম এগুলো আমরা খুব ইজিলি আমরা দেখতে পাই, জানতে পাই। এগুলো সবই হচ্ছে স্যাটেলাইট থেকে নিউজগুলো আসে বা ইনফরমেশনগুলো আসে। তোমরা যখন আরো হায়ার হায়ার ক্লাসগুলোতে পড়াশোনা করবো তখন এই টেকনোলজিটা তোমাদের তখন আরো ইজিলি বুঝতে পারবা যে কোন রোডে জ্যাম আছে কি নাই, এই ইনফরমেশনটা কিভাবে এত তাড়াতাড়ি আমরা পেয়ে থাকি। ওকে, এই ইনফরমেশনগুলো অবশ্যই পাবা, এই ইন্টারমিডিয়েটে পেতে পারো। তোমাদের সেকেন্ড ইয়ারে বা সেকেন্ড পেপারে ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে গিয়ে ফিজিক্যাল অপটিক্স নামে একটা চ্যাপ্টার আছে। এইখানে মোটামুটি একটু ধারণা দেওয়া আছে আমরা কিভাবে এই অ্যালার্ট এগুলো পেয়ে থাকি। ওকে, তো এখন তো আমরা ইভেন আমরা কথা বলতেছি বা এই যে ক্লাস নিচ্ছি এগুলা টোটালি সবকিছু তো এরকম স্যাটেলাইটের মাধ্যমে আমরা বা সাব স্টেশন থেকে তো নেটওয়ার্কগুলা আমরা করতে পারি, তাই না? যাই হোক, তা আমরা একটু দেখি যে এই যে স্যাটেলাইট আমাদের আর্থের চারপাশে ঘুরতেছে, ওর ভেলোসিটি কিরকম, ও কত হাইটে আছে, বা তার একবার ঘুরতে কিরকম টাইম লাগে না লাগে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করে আসবো। তো স্যাটেলাইট যখন, এই হচ্ছে আমাদের আর্থ, এটার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, এটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, এইখানে কোথাও একটা স্যাটেলাইট আছে, এই পয়েন্টে কোথাও একটা স্যাটেলাইট আছে। এই স্যাটেলাইটটা আর্থের চারপাশে ঘুরতেছে, আবার আর্থ নিজেও ঘুরতেছে। ওকে, আর্থ নিজেও চারপাশে ঘুরতেছে, আর্থের সেন্টার স্যাটেলাইটের চারপাশে ঘুরতেছে। তো স্যাটেলাইট খুব সুন্দর করে চারপাশে এভাবে ঘুরতেছে। তো কত হাইটে আছে? এইচ হাইটে আছে। এখন সে যে ঘুরতেছে কত ভেলোসিটিতে ঘুরবে, সেই ভেলোসিটির ফর্মুলা আমরা পড়ে এসেছি, ক্যাপিটাল জি এম √ ক্যাপিটাল জি এম আর প্লাস এইচ। আমাদের স্কেল ভেলোসিটির যে ভেলোসিটির ফর্মুলা আর স্যাটেলাইটটা যে স্পিডে ঘুরতেছে এই স্পিডের ফর্মুলা টোটালি কনসেপ্ট ডিফারেন্ট। কারণ স্কেল ভেলোসিটি হচ্ছে আমি একটা অবজেক্টকে উপরে থ্রো করতেছি, আর স্যাটেলাইটের ভেলোসিটি যে ফর্মুলা, এটা হচ্ছে স্যাটেলাইট কত স্পিডে আর্থের চারপাশে রোটেট করতেছে, কত স্পিডে, এই স্পিডটাই হচ্ছে গিয়ে এই। মনে থাকবে? ওকে, মনে করো স্যাটেলাইটটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একবার যাবে, আবার বি থেকে এ তে একবার আসবে, মানে স্যাটেলাইটটা এ পয়েন্ট থেকে ঘুরে আবার এ পয়েন্টে আসবে, তার একটা টাইম লাগবে। এই টাইমটা কি কোনো স্পেশাল নেম আছে যে একবার ঘুরে আসতে যে টাইম লাগে, এই টাইমের কি কোনো একটা স্পেশাল নেম আছে কিনা বলো দেখি। একবার রোটেশন কমপ্লিট করলে যে টাইম লাগে সেটাকে আমরা কি বলি? কি বলি? সেটাকে আমরা টাইম পিরিয়ড বলে থাকি, রাইট? টাইম পিরিয়ড। এই যে একটা পার্টিকেল, একটা অবজেক্ট এ থেকে ঘুরে আবার এতে আসলো, তার একটা টাইম লাগলো, সে এ থেকে ঘুরে এ তে আসে। আমি যদি এটাকে কেটে দিই কেচি দিয়ে, এটাকে লম্বা করে ধরি, তাহলে এত বড় হবে না? এই সার্কেল থেকে কেচি দিয়ে কেটে দিয়ে লম্বা করে দিলে এরকম বড় হবে। এই সার্কেলের লেন্থটা কি হবে? এই সার্কেলের সার্কামফারেন্সের ইকুয়াল, রাইট? তাহলে ভেলোসিটিকে আমি লিখতে পারবো হবে, এই সার্কেলের সার্কামফারেন্স কত হবে? সার্কামফারেন্সের ফর্মুলা কি? 2πr। তাহলে লিখতে পারবো আমি 2πr প্লাস এইচ ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। বলো, লেখা যাবে? পারবে লিখতে? পারবে। তাহলে একটা স্যাটেলাইট আর্থ থেকে যে এইচ হাইটে আছে ওইটার ভেলোসিটি যদি আমি কোনোভাবে ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমরা কত হাইটে আছে সেটা আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। ওকে, খুব ইজিলি করে ফেলতে পারবো। আচ্ছা, এখন এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে বি এর বদলে এটা আছে, এখানে বি এর বদলে এটা আছে, এটাকে ধরে নিয়ে এখানে বসায় দিব, বোথ সাইডকে স্কয়ার করে দেব, এই রুট উঠে যাবে। তাহলে আমরা খুব সুন্দরভাবে এইচ এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো, টি এর ভ্যালু ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে,
বলো দেখি জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে? জি, স্যাটেলাইটটা হচ্ছে আমাদের আর্থের টাইমের সাথে মিল রেখে ওইটা ভাবেই ঘুরে, লাইক তো ওইভাবে, তাই 24 হচ্ছে hours মনে হয় above. জিনিসটা স্টেশনারি। এক্স্যাক্ট 24 আওয়ার্স। ব্যাপারটা হচ্ছে আর্থ যে স্পিডে ঘুরতেছে, আই মিন মানে যেভাবে ঘুরতেছে আর্থের সাথে সাথে যদি একইভাবে ঘুরে, তখন ওই স্যাটেলাইটকে আমরা বলবো জিও স্টেশনারি। একই সাথে সাথে যদি ঘুরে তাহলে ওই স্যাটেলাইটের টাইম পিরিয়ড হবে কত? 24 আওয়ার্স। এভাবে বলতে হবে যে টাইম পিরিয়ড 24 আওয়ার্স। কোন একটা স্যাটেলাইটের টাইম পিরিয়ড যদি 24 আওয়ার্স হয়, তাহলে স্যাটেলাইটটা আমরা সেটাকে জিও স্টেশনারি বলবো। কেন জিও স্টেশনারি বলবো? কারণ আমার কাছে মনে হবে স্যাটেলাইটটা থেমেই আছে। কারণ আমি মনে করি দুপুর 12টা বাজে দেখে যাবো স্যাটেলাইটটা যেখানে আছে, রাতে 12টা বাজে এসে দেখবো স্যাটেলাইটটা একই জায়গাতে আছে। তার মানে কি বুঝবো? আর্থ তো ঘুরতেছে, তাহলে আর্থের সাথে সাথে নিশ্চয়ই এরাও ঘুরতেছে খুব সুন্দর মতো। বুঝতে পারছো তো? একটা আমাদের মাঝে মাঝে এক্সামে আসবে, বলবে কি যে আর্থ সারফেস থেকে এত কিলোমিটার হাইটে একটা স্যাটেলাইট আছে, তো ওই স্যাটেলাইটটা জিও স্টেশনারি কিনা প্রুফ করো। তখন আমি কি করব? এই দুইটা ফর্মুলা তো আমাদের জানা আছে। এই দুইটা ফর্মুলা আমি এটাতে এইখানে ফর্মুলা নিয়ে এখানে বসাবো। এইচ এর ভ্যালু বসিয়ে আমি দেখবো টি এর ভ্যালুটা 24 আওয়ার্স আসে কিনা। সেকেন্ডে আসবে, এটাকে আমরা মিনিটে নিব, আবার আওয়ারে নিব। মাঝে মাঝে দেখবা কি কোনো কোনো ম্যাথে টি এর ভ্যালু 23.96 আওয়ার এরকম আসে। সো এটাকে আমি রাউন্ড করে 24 লিখতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, এটা 23.96 আওয়ার আসলে সেটাকে আমরা 24 আওয়ার্স লিখতে পারবো। ওকে, এটাকে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইট আমরা বলতে পারবো। এই হচ্ছে কি আমাদের স্যাটেলাইট নিয়ে কথাবার্তা। স্যাটেলাইট কত স্পিডে ঘুরবে, কত হাইটে আছে, এগুলো আমরা ম্যাথমেটিক্স এই দুইটা দিয়ে করে ফেলতে পারবো। আচ্ছা, তোমাদের কি মাঝে মাঝে এরকম কোশ্চেন মনে হয় না যে যে গ্র্যাভিটি টু চ্যাপ্টারটা পড়লাম, আমি যখন তোমাদের ক্লাসে ছিলাম, তো আজ থেকে অনেক বছর আগে, তো গ্র্যাভিটি চ্যাপ্টার যখন পড়লাম, তো আমি ওই দিন আর কি এরকম ছিল আমার এক্সপ্রেশন যে যে আমি তো বিশ্বাস করতে পারছিলাম যে আসলে কি এরকম হয় কিনা। লাইক আমি অনেক অবাক হয়ে যাচ্ছিলাম যে এরকম এরকম কেন, বা এরকম আসলে কি এরকম কিনা। আমার মাথায় বিষয়টা অনেকটা এরকম আসছে যে খেয়াল করে দেখো আমি বুঝাতে পারি কিনা আসলে। আমি আর কি খুব একটা ঘোরের মধ্যে ছিলাম যে কি হইতেছে পৃথিবীতে সব। এই হচ্ছে গিয়ে মনে করো আর্থ সারফেস। আমরা কোথায় আছি আর্থ সারফেসে? এই লাইনের উপর না লাইনের ভিতরে? লাইনের উপরে। লাইনের উপরে আছে। এখন আমি মনে করো এখানে লাইনের উপরে আছি। বাংলাদেশের সাথে আমেরিকার ডিফারেন্স কত? অলমোস্ট 12 আওয়ার্স। তাহলে বাংলাদেশ যদি এই পয়েন্টে হয়, ওকে, এটা হচ্ছে বাংলাদেশ, আর এই পয়েন্টে কি আছে? আমেরিকা আছে, ইউএসএ আছে। এখন এই পয়েন্ট আমি এখন মনে করো এইটাকে এখন ঘুরে দিলাম, তাহলে আমেরিকাতে যখন আমাদের একজন বন্ধু আছে বা আমার যদি কোনো রিলেটিভ থাকে, তাহলে সে কিভাবে আছে বলতো? তার পা কোথায় আছে? এভাবে আছে না? হ্যাঁ স্যার, চিন্তা করে দেখছো? তাই এভাবে আছে। কেন, এটা কি তোমাদের মাথায় আসেনি কখনো? আমি তো যখন গ্র্যাভিটি চ্যাপ্টার পড়ছি তখন তো আমার মাথায় এগুলোই আসছে। কারণ 9-10 আমি ফিজিক্স একেই পড়ছি, এত কিছু মাথায় ঢুকে নেই। কি আমি যখন ফার্স্ট ইন্টারমিডিয়েট আমি যখন টিচারের কাছে বুঝলাম যে গ্র্যাভিটি চ্যাপ্টার আসল কাহিনী এরকম, আমি 9-10 পর্যন্ত জানতাম, ইভেন এসএসসি এক্সাম পর্যন্ত জানতাম যে আমরা হয়তো আর্থের সেন্টারে থাকি, আমরা হয়তো ভিতরে থাকি, এই সারফেসটা হচ্ছে একটু উপরে। কারণ আমি কত বই 9-10-এ ফিজিক্স বইটা অত ভালো মতো পড়িও নেই, জাস্ট ম্যাথমেটিক্স গুলো পড়ছি। ওকে, সূত্র পড়ছি, ম্যাথ পড়ছি, তো যার কারণে অত শিখতে পারি। ইন্টারমিডিয়েট যখন বুঝলাম তখন তো আমি আকাশ থেকে পড়ছি যে আসলে কি আমরা এভাবে আছি। চিন্তা করে দেখো, তুমি যখন বাংলাদেশ থেকে হেঁটে হেঁটে মনে করো ইউএসএ যাবা, তখন তুমি এখান থেকে হাঁটবা, এখানে যাবা, এখানে আসবা, এই আসবা, এই আসবা, তাহলে তোমার গেট আপ কি এরকমই হবে না?
বুঝছো? এক্স্যাক্টলি আমি কিন্তু এইভাবে আছি। তখন আমার কাছে মনে হয় যে আমরা তাহলে পড়ে যাচ্ছি না কেন? আমার কাছে মনে হবে যে আমি তো এই যে হাতে মনে করো একটা বল আছে, এই বলটাকে আমি উপরে থ্রো করলাম, এটা ঘুরে আবার কোথায় আসবে? হাতেই আসবে। কারণ আমেরিকাতে আমার যদি একজন বন্ধু থাকে, সে যদি বলটা থ্রো করে, আমি মনে করো চোখের পাওয়ার আমাকে আল্লাহ অনেক ভালো দিয়েছেন, আমি মাটির ভিতর দিয়ে দেখতে পারি, এমন যদি এখন হয়, তাহলে আমি ওকে বলবো কি যে তুমি বলটা থ্রো করো, আমি দেখবো ও বলটা নিচে থ্রো করতেছে, আমার কাছে কি মনে হবে বলটা নিচে থ্রো করতেছে, এবং নিচে থ্রো করে বলটা আবার কি এখানে ওর হাতে চলে আসবে, তাই হয় না? হ্যাঁ। চিন্তা করে দেখছো? আবার আমি চিন্তা করলাম যে ওকে ফাইন, আমি যদি এই কাজটা করি কেমন হয়। আমার মাথায় কোশ্চেনগুলো আসছিল, মনে করো যে আমি একটা বল নিলাম, বলটাকে আমি থ্রো করলাম উপরে, এটা হচ্ছে গিয়ে মনে করো 12 ঘন্টা পর আসবে। এখন 12 ঘন্টা পর তো পৃথিবী ঘুরে বাংলাদেশ এখন যেখানে আছে এটা ঘুরে আমেরিকাতে চলে যাবে, তাহলে বলটা কি আমেরিকাতে গিয়ে পড়বে নাকি বাংলাদেশেই পড়বে? কি হবে বলো দেখি? আমেরিকাতেই পড়বে। কোথায় পড়বে? আমাদের দেশে পড়বে না ইউএসএ তে পড়বে না বাংলাদেশে পড়বে? তো ইউএসএ তেই পড়বে। ইউএসএ তে পড়বে, শিওর? তো ওখানে থ্রো করা হলে ওখানে পড়বে না? তো সেই জায়গায় আমি বাংলাদেশ থেকে থ্রো করলাম 6 ঘন্টা। সরি সরি, আমি হচ্ছে ইউএসএ তে থ্রো করা হচ্ছে। আচ্ছা। না, বাংলাদেশে থ্রো করলে বাংলাদেশে পড়বে। এটা বাংলাদেশে হওয়ার সম্ভব। তাহলে তো এটা তো বাংলাদেশের মাটি থেকে উপরে চলে গেল, এখানে চলে গেল, এখন তো এটা ঘুরতেছে, আর তো ঘুরে যাবে, এটা তো তাহলে এটা যখন ঘুরে আবার আমেরিকা চলে আসবে এক সময়, তাহলে তো আমেরিকাতে এসে পড়ার কথা ছিল না? এটা পড়তে কি 12 ঘন্টা লাগবে? ধরে নাও আমি এমন উপর থেকেই ফেললাম যে 12 ঘন্টাই লাগবে আসতে, যদি এমন হয় কি হয় চিন্তা করে দেখছো? কিন্তু এরকম হয় না, তুমি যেখান থেকে থ্রো করবা 12 ঘন্টা কেন 100 ঘন্টা লাগলেও সে তোমার হাতে এসেই পড়বে, ঠিক আছে? যেখান থেকে থ্রো করবে কেন? কারণ আমাদের প্রত্যেকটা অবজেক্ট, আমি নিজে একটা ইমাজিনারি লাইন, একটা ইমাজিনারি, আমি মনে করি একটা ইমাজিনারি ইলাস্টিক একটা মানে খুব মানে এক্সটেনসিবল এরকম একটা ওয়্যার দিয়ে আমাদেরকে বাইন্ডিং করা আছে। ওকে, এটা হচ্ছে এক্সটেন্ড করতে পারে, অনেক ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, ওই রকম দিয়ে এটাকে আমাদের যে প্রত্যেকটা অবজেক্ট এভাবে বাইন্ড করে দেওয়া আছে, আমি যেখানে থ্রো করে গেলে ঘুরে আবার ওইখানেই আসবে। বুঝতে পারছো? এই কারণে নিউটন যখন তার গ্র্যাভিটেশনাল লতে এক্সপ্রেস করেছিলেন, উনি এই কথা বলেছেন কিন্তু যে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন ডিরেক্ট অ্যালং দ্য লাইন বিটুইন দ্যাট টু অবজেক্ট, এই দুটো অবজেক্টের লাইন বরাবর অ্যাক্ট করে। দ্যাট মিনস এখানে একটা ইমাজিনারি হয়তোবা একটা এক্সটেনসিবল একটা থ্রেড আছে, যেটা আমাদেরকে বাইন্ড করে ধরে রাখছে, আমাদের বের হতে দিচ্ছে না আমাদের surface থেকে। বুঝতে পারছো? এই পুরোটাই হচ্ছে গিয়ে ইমাজিনেশন। ক্লিয়ার? আমার মাথায় আরো যে অনেক কিছু আসছে, যে আমি একটা মনে করো বাংলাদেশ থেকে একটা এরোপ্লেন যাচ্ছে, এরোপ্লেনটা দেখে মনে করো এরকম, সেটা এখান থেকে এখানে আসছে এরোপ্লেনটা, আবার এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে এখানে আসছে, তাহলে এরোপ্লেনটা কি আমার উপর থেকে আমি দেখলাম যে নিচে সার্ফেস দিয়ে গেল, উপরে সে ঘুরে কি আবার এরকম চলে আসলো? এরোপ্লেন তো বাইরে চলে যাচ্ছে না, ছিটকে পড়ে যাচ্ছে না, নিচে পড়ে যাচ্ছে না, খেয়াল করছে কখনো এরকম? বলো, এই কনসেপ্ট গুলো বা এই প্রশ্নগুলো কি মাথায় আসছে? বাইরে ছিটকায় যাচ্ছে না, ওর সাথেও তো জি কাজ করছে না? হ্যাঁ, এই জন্য। এটাই তো, তাদের মাঝখানে একটা অ্যাট্রাকশন কাজ করছে, দ্যাট ইজ ওয়াই। ওকে, ওকে, তারপর মনে করো আমাদের এখানে অনেক সমুদ্র আছে, ওশেন আছে, পানি আছে, তাই না? এইগুলো তো কত সুন্দরভাবে পৃথিবীর সাথে আটকে ধরে আছে। পানিটা দেখো, আমি মনে করি এখানে আছে, এখানে একটা ওশেন আছে, এই ওশেনের পানিগুলো কিন্তু এখানেই চুপচাপ বসে আছে, সে কিন্তু সরে যায় না, বা রাজন শেষও করতে কথা বলছে। ওকে, তো আমরা যেখানে ছিলাম, আফিফা তুমি
লেট কেন এত, বলো দেখি। আসসালামু আলাইকুম স্যার, নেট ছিল না বৃষ্টির কারণে। বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে? পরে দেখে নিও লেট রেকর্ড, ঠিক আছে? জি স্যার। তো আহ, আমরা এগুলা মোটামুটি পড়লাম যে স্যাটেলাইটের জন্য ভেলোসিটি কি হবে, দুইটা ফর্মুলা ইউজ করে আমরা আশা করি করতে পারবো। সো এরকমই ম্যাথগুলো যখন ফিজিক্স, ইন্টারমিডিয়েট ফিজিক্সটা হচ্ছে গিয়ে একটু ফিল করবা। ফিল করা মানে হচ্ছে আমাদের চারপাশের এক্সাম্পল গুলো খুঁজে ট্রাই করবা, তাহলে দেখবা ইন্টারমিডিয়েট ফিজিক্স তোমার কাছে ইজি মনে হবে, ঠিক আছে? আর সবসময় যেটা বলি ম্যাথমেটিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্স এর উপর দিতে হবে প্রায়োরিটি 100%। ম্যাথমেটিক্সে যদি তুমি অনেক মানে মোটামুটি ভালো কিছু একটা ক্যাপচার করতে পারো, ম্যাথমেটিক্সে তোমার যদি ভালো রেজাল্ট হয়, দেখবা ফিজিক্স তোমার কাছে কিছুই মনে হবে না, একদম ইজি মনে হবে। ওকে, এই কারণে সবসময় বলি ম্যাথমেটিক্সটার প্রতি একটু প্রায়োরিটি বেশি দিবা, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। আর ম্যাথমেটিক্সে ভালো রেজাল্ট করতে পারলে তুমি দেখবা তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, তুমি মানে ফাঁক ফোকরতে বের হয়েই যাবা। খুব যে কোনো ইউনিভার্সিটি যে কোনো সাবজেক্টে তোমার যদি ম্যাথমেটিক্স ভালো রেজাল্ট করতে পারো, তুমি তোমাকে কেউ ভালো রেজাল্ট করা থেকে তোমাকে কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? তুমি যাই করো না কেন ম্যাথমেটিক্স তোমার লাগবেই। ইভেন তুমি যদি ইন্টারমিডিয়েট অনেক সায়েন্স স্টুডেন্ট আছে যারা হচ্ছে পরবর্তীতে মানে বিবিএ বা এমবিএ অনেক সময় করে থাকে বা ফিনান্স নিয়ে পড়াশোনা করে থাকে, তো সেখানে কিন্তু ম্যাথমেটিক্স তোমার দরকার হয়, ঠিক আছে? আমাদের বিবিএ বা ফিনান্স যখন যখন যে স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স, তারপর প্রবাবিলিটি তোমাদের 9-10 ছিল, ইন্টারমিডিয়েটেও আছে, এইগুলো প্রচুর দরকার পড়ে। তো তখন তারা দেখা যায় সায়েন্স স্টুডেন্ট খুঁজে বেড়ায়, যে সায়েন্স স্টুডেন্ট বলতে সায়েন্সের ফ্রেন্ড খুঁজে বেড়ায়, যে আমার কোন ফ্রেন্ডটা একটু সায়েন্সে আছে তার কাছ থেকে একটু ম্যাথমেটিক্সটা বুঝে আছে, কারণ ইউনিভার্সিটিতে তোমার প্রাইভেট পড়া হয় না, প্রাইভেট কেউ পড়ে না। ওকে, তখন ফ্রেন্ডদের সাথে ডিসকাস করে এগুলা শিখে নেয় ফ্রেন্ড সবাই। ওকে, তো এই কারণে ম্যাথমেটিক্সের উপর প্রায়োরিটি দিতে হবে প্রচুর, অনেক হাই, তাহলে দেখবা তোমার রেজাল্ট অটোমেটিক ভালো হবে, বুঝছো? বলো এখন এই স্যার, চ্যাপ্টার। এইবার যারা এইচএসসি দিবে ওদেরও কেমন পড়বে, যে ম্যাথ, ইংলিশ, বাংলা, 5 এসএসসি দের মতো? ও আচ্ছা, এবার যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা ছিল 21-এ, তাদের শুনলাম মানে দেখলাম বোর্ড থেকে নির্দেশ দিয়েছে তাদের হচ্ছে গিয়ে আহ, 3টা সাবজেক্ট এক্সাম হবে, যেগুলো মেইন সাবজেক্ট ওগুলোতে এক্সাম হবে না, লাইক বাংলা, ইংলিশ, আইসিটি, আর কিছু আছে না, আর কিছু নেই, এই 3টাতে এক্সাম হবে না। এক্সাম হবে 3টা সাবজেক্টের উপর। যেমন তুমি সায়েন্স স্টুডেন্ট আছো, তোমার সায়েন্স স্টুডেন্ট তোমার সায়েন্সের সাবজেক্ট কয়টা আছে? ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা আছে। এই 4টার মধ্যে আবার তোমাকে যে কোনো 3টা এক্সাম দিতে হবে, বাট তোমার অপশনালটা আবার এক্সাম দিবে না। যেমন ধরো তোমার বায়োলজি এক্সাম, বায়োলজি সাবজেক্ট অপশনাল, তাহলে তোমাকে এক্সাম দিতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। অনেকের ম্যাথ অপশনাল, তখন তাকে এক্সাম দিতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে। আর স্যার, ফিজিক্স, ওদের সিলেবাস শর্ট করে দিছে? হ্যাঁ ওদের সিলেবাস শর্ট করে দিয়েছে। ওদের হচ্ছে ফার্স্ট পেপারে ভেক্টর দিয়েছে, নিউটনিয়ান মেকানিক্স দিয়েছে, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ক এনার্জি পাওয়ার, তারপর পিরিয়ডিক মোশন, আর হচ্ছে আইডিয়াল গ্যাস। এই 5টা চ্যাপ্টার বাদ আমি দিয়ে এই বছর পরীক্ষা দিতে চাই। এবছর পরীক্ষা দিতে যাবে, তোমাদের সেকেন্ড ইয়ার পড়া হয়নি, সেকেন্ড ইয়ারে কি করবা? ঠিক আছে? সিলেবাস অনেক কমায় দিছে, যে কতগুলো মাস আছে আমার হয়ে যাবে না, ওদের, যদি এইটুক সিলেবাস হয়। হ্যাঁ ওদের তো আসলে কিছু করার নাই, ওদের আসলে এখন তোমাদের তো হয়তো বা তোমাদের যে সিলেবাস একটু কমানো হয়েছে, কারণ পরবর্তীতে তোমাদের কিভাবে এক্সাম নেবে সেটাও তো পরে ডিসকাস করা হবে বা চিন্তা ভাবনা করবে, কিন্তু কি ডিসকাস নেবে কি ডিসিশন নেবে আমি আমার মাথায় কিছু আসে না। মানে অ্যাজ এ টিচার আমি বলবো ওদের এক্সাম এতদিনে নিয়ে নেওয়া যেত। সারা বাংলাদেশে এতগুলো স্কুল কলেজ আছে, প্রত্যেকটা বেঞ্চ যদি একজন করেও বসে তাহলে এক্সাম নিয়ে নিতে পারতো, ইচ্ছা করলে নেওয়া যেত, ঠিক আছে? একটু প্রিকশন নিয়ে, একটু মানে হেলথ ইস্যু অনেক কিন্তু কিছু ম্যাটার। করোনার কন্ডিশন তো আরো বাড়ছে, যেভাবে হচ্ছে নতুন হ্যাঁ নতুন এটা তো কেস। এটা বেড়ে যাচ্ছে, এখন তো বেড়ে গেছে। কিছুদিন আগে ছিল যে একটু কম ছিল, ওই সময় নিতে পারতো ইচ্ছা করলে। আবার
ওই যে যারা জুনিয়র এসএসসি এক্সাম দিবে ওদেরও তো এক্সাম নেওয়া হবে, ওদেরও মনে হয় একই কেস করবে, একই ওদের হ্যাঁ। আর তোমাদের কি হবে সেটা আসলে বলা যাচ্ছে না, তোমার তো এখন কলেজেরই ক্লাস। আমাদের কপাল খারাপ, আমাদের যে সবই দিতে হবে। তোমাদের তো আসলে খুবই ব্যাড লাক, কারণ তোমরা কলেজেও ক্লাস করতে পারো না, এটা হচ্ছে গিয়ে তোমাদের সবচেয়ে একটা ব্যাড লাক। কলেজে ক্লাস না করতে পারলে, ইন্টারমিডিয়েটে বিশেষ করে ল্যাব না করতে পারলে তুমি ইন্টারমিডিয়েটে কিছুই শিখতে পারবে না। কারণ তুমি যখন অনার্সে ভর্তি হবা, যে সাবজেক্টে ভর্তি হও, সায়েন্স রিলেটেড, বায়োলজি বাদ দিয়ে, বায়োলজি সাবজেক্ট বাদ দিয়ে সায়েন্স অন্যান্য মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টে যদি তুমি অ্যাডমিশন নাও, ইঞ্জিনিয়ারিং হোক, অনার্স হোক, বা যেখানে অ্যাডমিশন নাও না কেন, তোমার ইন্টারমিডিয়েট ফিজিক্সের যে ল্যাবে যেই এক্সপেরিমেন্টগুলো থাকে, এইগুলা তোমাকে ওইখানে আরেকটু মডিফাইড করে কিছু কাজ করতে হয়। সো আলটিমেটলি ইন্টারমিডিয়েটের ল্যাবটা যদি করতে না পারো বা যদি না করা হয় হাতে ধরে, তাহলে আসলে অনেক মানে ক্ষতি হয়ে যায় স্টুডেন্টদের। এখন আসলে আমাদের আমাদের কলেজ যেটা হচ্ছে কি সব দিক দিয়ে প্রিপারেশন নিয়ে রেখেছিল। যদি কলেজ খুলতো, ক্লাস হইতো, তাহলে তোমাদের যেমন ক্লাসে এখন 50 স্টুডেন্ট আছে, তাদেরকে দুইটা পার্টে ডিভাইড করে 25 করে নিয়ে ক্লাস করার জন্য আমাদের কলেজে যথেষ্ট রুম আছে। আমরা সেভাবে প্রিপারেশন অলরেডি নিয়ে রেখেছিলাম বা এখনো নিয়ে রেখেছি। আমাদের যদি কলেজে কালকে থেকে যদি বলে যে কালকে থেকে ক্লাস শুরু, কি করতে হবে না করতে হবে সবকিছু রেডি করা আছে, শুধু স্টুডেন্ট এসে ক্লাস করবে। সব অল্টারনেটিভ মানে যে ব্যবস্থা আছে সব কিছু নেওয়া আছে, শুধু স্টুডেন্ট এসে শুধু বলবে যে ক্লাস করতে হবে, কিভাবে ক্লাস করতে হবে, কতভাবে ক্লাস করতে হবে, সব ধরনের ডিসিশন মানে অ্যারেঞ্জমেন্ট নেওয়া আছে। কিন্তু এটা আসলে করা হচ্ছে না বা হচ্ছে না এনি হাউ। তবে এরপরে আমরা আশা করি তোমাদের হয়তো বা একটু মনে হয় কলেজ খুলতেও পারে, ঠিক আছে, ভেরি সুন। প্র্যাকটিক্যাল বাদ দিয়ে দিই, হ্যাঁ, প্র্যাকটিক্যাল এক্সাম যাতে বাদ দিয়ে দেয় আমাদের। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এক্সাম তো আসলে বাদ না দিয়ে উপায় নাই। কারণ হচ্ছে গিয়ে তোমার যেই কাজটা তুমি মনে করো রান্নার প্র্যাকটিক্যাল, তুমি যদি এখন কোনোদিন রান্না ঘরেই না যাও, নাই করো, তাহলে তুমি রান্নার এক্সামে পার্টিসিপেট কিভাবে করবা? তুমি তো ফেল করবা, লবণের জায়গাতে চিনি দিয়ে দিবা, চিনির জায়গায় লবণ দিয়ে দিবা, খাবার তো উল্টা পাল্টা হয়ে যাবে। তো এরকম, এই আর কি। এই বছর তো প্র্যাকটিক্যাল হচ্ছে না, তাই না? এই বছর মনে হয় না প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল হবে না মনে হয়। তবে তোমাদের ব্যাচটা ভালো ছিল, মানে ইন্টার এসএসসি লেভেলের পর মোটামুটি তোমাদের ব্যাচটা আগে প্রিভিয়াস 3-4টা ব্যাচ থেকে তোমাদের ব্যাচটা একটু রিলেটিভলি বেটার ছিল আমার কাছে যেটা মনে হয়। হার্ড ওয়ার্কিং, ম্যারিটোরিয়াস থেকে শুরু করে সব দিক থেকে তোমরা একটু ওদের থেকে একটু বেটার আমার যেটা মনে হয়েছে। আর জানি না নেক্সট ব্যাচ কি হয়। নেক্সট ব্যাচে তো স্টুডেন্টরা এখনো এইচএসসি এক্সামই দেয়নি এবং তারা বিশাল একটা গ্যাপ চলে আসছে, কারণ এই গ্যাপ কখনোই ভালো কিছু হয় না। ওকে, দেখা যায় অনেক সময় পড়া ভুলে যায়, পড়ালেখা না করার প্রতি একটা মেন্টালিটি তৈরি হয়ে যায়। তুমি দেখবা সারাদিন ঘুম থেকে উঠে ক্লাস করতেছো, সবসময় ভালো লাগে না ক্লাস করতে। আবার মনে করো তুমি ক্লাস নাই আজকে বা এই যে 10 দিন ছুটি গেল, কি করেছো, হয়তো বা ইউটিউব, ফেসবুক এগুলোতে টাইম স্পেন্ড করছো। এন্ড দেখবে এক সময় এগুলো তো একঘেয়েমি চলে আসে, কতক্ষণ ভালো লাগে, তাই না? ফেসবুক, ইউটিউব এগুলো কতক্ষণ ভালো লাগে, এগুলো একটা লিমিটে থাকে। তো এখন যেটা হয়েছে সবচেয়ে বেশি করোনাতে ক্ষতি হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে স্টুডেন্টদের। এই ক্ষতি আগামী 5, 6, 7 বছরও রিকভার করা যাবে কিনা উপরাল্লাহ ভালো জানেন। কারণ ফার্স্ট অফ অল স্টুডেন্টদের মেন্টালিটি চেঞ্জ করা দরকার। এই মোবাইল ফোনের, কম্পিউটার, ল্যাপটপ এগুলো থেকে বের হইতে প্রচুর। এসএসসি এইচএসসি যারা আছে আমরা তো তাও অল্প হলেও পড়ছি, কিন্তু মাঝখানের যারা ক্লাসগুলো আছে ওরা পড়াশোনা মোস্টলি ছেড়ে দিছে। 5, 6, হ্যাঁ, 7, 8। ওরা তো মানে কি বলবো, ওরা তো হচ্ছে গিয়ে আকাশ উড়ে বেড়াচ্ছে। কিসের পড়ালেখা, কিসের কি, আর অ্যাসাইনমেন্ট, ওদেরও অ্যাসাইনমেন্ট দেয়, কিন্তু অ্যাসাইনমেন্ট তো কিভাবে করো এটা তো জানি আমরা, আর ছোটরা কিভাবে করে সেটাও জানা আছে। সো ওরা আরো মজায় আছে যে আমাদের তো প্রমোশন দিয়েই দিবে,
ক্লাস না করে আমরা 7 থেকে 8, 6 থেকে 7, তোমাদের যাদের ছোট ভাই বোন আছে তারা দেখবে আরো বেশি মজায় আছে। তোমরা তাও তো একটা পড়াশোনার মধ্যে আছো। এই হইলো অবস্থা। যাই হোক, তারপরও দেখা যাক কি হয়। আসো আমরা কিছু ম্যাথ করি। তোমাদের কিন্তু নেক্সট ক্লাসে একটা এক্সাম নেওয়ার কথা আছে, জানো তো সবাই? জি স্যার। হ্যাঁ, এক্সামটা হচ্ছে গিয়ে দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? এক্সামে কারো মার্ক কেউ দেখবে না, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। 100% গ্যারান্টি, কেউ কারো মার্ক দেখবে না, সমস্যা নাই। এটাতে কারো লজ্জা পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এক্সাম যখন দিবা আমরা কিন্তু এক্সামের উপর কয়েকটা চ্যাপ্টার চয়েস করেছি, ঠিক আছে? কি কি চ্যাপ্টার? ফোর্থ অ্যাসাইনমেন্ট ফিজিক্স দিছে। হ্যাঁ, ফোর্থ অ্যাসাইনমেন্ট ফিজিক্স আবার। ফিজিক্স আর বাংলা। হ্যাঁ ফিজিক্স আর বাংলা। ও অ্যাসাইনমেন্ট। জি স্যার, ফোর্থ অ্যাসাইনমেন্ট। জি স্যার। ওর অ্যাসাইনমেন্ট কবে? আজকে আসছে? না স্যার, আরো 1 উইক আগে স্যাটারডেতে দিছিল। ওটা তো ফোর্থ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ফিজিক্স স্যার, আর বাংলা দিয়েছে। তোমাদের তো কোশ্চেন আপলোড করে ওইটারই। হ্যাঁ স্যার, ওইটারই ট্রান্সলেশন দিতে বলছে। ওটা দিয়েছি না ট্রান্সলেশন? দিয়েছি তো মনে হয়। হ্যাঁ। জানি না, রাইসা বললো হচ্ছে ট্রান্সলেশনটা দিয়ে দিতে। আচ্ছা দাঁড়াও, ট্রান্সলেশনটা এখানে আছে আমার কাছে, একটু দেখাই তোমাদেরকে। কই জানি আছে। কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন করছে? অ্যাসাইনমেন্ট নাম্বার কত? 4 না? এই যে এটা ফিজিক্স অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নাম্বার, ফিজিক্স অ্যাসাইনমেন্ট 3 কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার 4। এই যে এটা দেখছো এটা? না স্যার দেখিনি। এটা গ্রুপে দেওয়া আছে, তোমাদের এই ফাইলটা দেওয়া আছে গ্রুপে, তোমরা একটু বের করে নিও। বের করে এখানে মার্কিং সহ করে দেওয়া আছে 3 2 3 4। কত আছে? 7, 12 মার্কের অ্যাসাইনমেন্ট। কোন ওকে, চ্যাপ্টার থেকে আসছে? এটা নিউটনের মেকানিক্স থেকে আসে। আমি থার্মোডাইনামিক্স কেন লিখছি? এটা নিউটনের মেকানিক্স থেকে আসছে। এটা রিসেন্টলি নিউটনের মেকানিক্স আমরা পড়ছো, তো এটা পারা পারা উচিত, রিভিশন দিয়েছো অলরেডি। আচ্ছা, এখানে যেটা বলছি আমি একটু ঘটনাটা এক্সপ্রেস করি। তোমার পড়ার টেবিল আছে, রাইট? পড়ার টেবিলে ঠিক মাস পড়ার টেবিলে সব কিছু সরায় দাও। ওই পড়ার টেবিল হচ্ছে কি, মনে করো এটা, ঠিক আছে? এই যে চারপাশে এটা হচ্ছে তোমার পড়ার টেবিল, ওকে? এই পড়ার টেবিলে ঠিক মিড পয়েন্টে একটা হোল করবা। হোল করে একটা থ্রেড নিবা, থ্রেডটা ফেলে দিবা। থ্রেডের এক প্রান্তে এখানে 2 কেজি একটা ম্যাচ কানেক্ট করবা, আরেকটা টার্মিনালে 1.5 ম্যাচ একটা ম্যাচ কানেক্ট করবা। এখন বুঝছো ডায়াগ্রামটা? জি স্যার। ওকে, জি স্যার। এবার কি করবা, ডায়াগ্রাম অবজেক্টটাকে, এই যে 1.5 কেজি অবজেক্ট আছে, এটা চারপাশে ঘুরতে পারে আবার নাও ঘুরতে পারে, যে কোনো একটা কিছু হবে, বাট ডায়াগ্রামের ঘটনা কি সেটা একটু এক্সপ্লেন করলাম। এবার আমাদেরকে কি বলেছে, রাইট নিউটনস ইকুয়েশন ফর 1.5 কেজি রোটেশন উইথ ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড মানে এই যে 1.5 কেজি অবজেক্ট আছে, এটা এই সার্কুলার পাথে রোটেট করতেছে ফ্যানের মতো, আর এই 2 কেজি অবজেক্টটা এভাবে টেবিলের নিচে ঝুলে আছে। তো এটা নিউটনের ইকুয়েশন লিখতে হবে 1.5 ইউনিফর্ম স্পিডের জন্য। আর নাম্বার বি যেটা বলেছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান অ্যাজ দ্য মাস ইজ রোটেটিং অ্যাট এ স্পিড অফ what is the mass is rotating at the speed of 1.5 kg? কি বলবে এটা? বাংলা কোশ্চেনটা কই গেল? সবচেয়ে ঝামেলা হচ্ছে তোমাদের বাংলা, মানে শুধু ইয়েটা দেয়, কি বলে, ইংলিশটা শুধু দেয়, বাংলাটা দেয়, বাংলাটা দেয়, ইংলিশটা আবার দেয় না। এক মিনিট, অ্যাসাইনমেন্টের ভাষাই ঝামেলা। এখানে কি বলছে 1 কেজি 5। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, এখানে বলছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান অ্যাজ দ্য ম্যাস, এই যে 1.5 কেজি, এটা এখানে হবে না, এটা এখানে হবে, এই জায়গায় হবে। ওকে, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান অ্যাজ দ্য মাস 1.5 কেজি ইজ রোটেটিং অ্যাট এ
অ্যাট ইউনিফর্ম স্পিড। আচ্ছা আমি এটা কারেকশন করে আবার দিব না, আজকে দিয়ে দিব না, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এটা আমি এই বি নাম্বারটা কারেকশন করে আজকে আরেকবার আপলোড দিব না, সমস্যা নেই, ফেসবুকে একটু খেয়াল রাখবা। সি নাম্বার বলছি দ্য অবজেক্ট অফ ম্যাস 2 কেজি ইজ কেপ্ট স্টেডি। এই 2 কেজি ম্যাস কি হবে বলো তো? 1.5 কেজি ম্যাস তো সার্কুলার পাথে ঘুরবে, 2 কেজি ম্যাস কি করবে? এটাও কি ঘুরবে? কি মনে হয় বলো তো? এই 2 কেজি ম্যাস কি হবে? এটাও কি ঘুরবে? 1.5 কেজিটাকে রোটেট করলে টেবিলের উপরে। হ্যাঁ 1.5 কেজি যে ম্যাসটা আছে এটা যদি রোটেট করে তাহলে এই 2 কেজি যে ম্যাস আছে এটাও কি রোটেট করবে? চিন্তা করবা, ঠিক আছে? চিন্তা করে কাজ করবা। এখানে বলছি দ্য অবজেক্ট অফ 2 কেজি ইজ টু বি কেপ্ট স্টেডি। 2 কেজি অবজেক্ট যদি স্টেডি রাখতে চাও তাহলে হোয়াট শুড বি দ্য স্পিড অফ দ্য অবজেক্ট অফ ম্যাস 1.5 কেজি। চিন্তা করবা, খুব মনোযোগ দিয়ে চিন্তা করবা, দরকার হলে এটা কোনো না কোনো ভাবে একটা এক্সপেরিমেন্ট করার ট্রাই করবা, ঠিক আছে? তাহলে দেখবা পারবে। নাম্বার 4 কি বলেছে? ইফ দ্য স্পিড ডিক্রিজেস অফ 1.5 কেজি অবজেক্ট ডিউ টু ফ্রিকশন, ফ্রিকশনের কারণে ও যদি 1.5 কেজি যে অবজেক্ট আছে ও যদি তোমার স্পিডটা কমে যায় কোনো কারণে, তাহলে ড্র দ্য কোয়ালিটেটিভ গ্রাফ অফ ভেলোসিটি ভার্সেস টাইম অফ 2 কেজি অবজেক্ট। তাহলে 2 কেজি অবজেক্টের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ ড্র করবা। কোয়ালিটেটিভ মানে হচ্ছে তোমার ভ্যালু ক্যালকুলেশন করে তারপর গ্রাফ করতে হবে, শুধু একটা গ্রাফ বলে দিলেই হবে না, বুঝছো? আচ্ছা এটা আমি আরেকবার আজকে দিয়ে দিব না, এটা একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা যেটা যেখানে ছিলাম আমরা, কোথায় ছিলাম আমরা? আমাদের ইয়েতে চলে যাই, কি বলে তোমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটা শর্ট আমরা হচ্ছে একটা এক্সাম নিব। এক্সামটা হচ্ছে গিয়ে কোন কোন চ্যাপ্টার? ভেক্টর, নিউটনের 2 মেকানিক্স 3 4 5 6 এন্ড এটা 6। 3 বাদ। হ্যাঁ 2 3 4 সহ না 3 বাদ? 3 নাম্বার তো বাদ, 3 বাদ। ভেক্টর, নিউটনের মেকানিক্স, ওয়ার্ক এনার্জি পাওয়ার এন্ড গ্র্যাভিটি, এই চারটা চ্যাপ্টারের উপর তোমাদের একটা টেস্ট নিব। তোমরা প্রিপারেশন কিভাবে নিবা সেটা আমি একটু বলে দিচ্ছি। তোমরা হচ্ছে যেটা করতে পারো, তোমাদের তো সবগুলো ফাইল তোমাদের এরকম বোর্ড কোশ্চেন দেওয়া আছে অলরেডি। তোমরা বোর্ড কোশ্চেনটা তোমাদের কিন্তু খাতায় করা আছে, তোমরা খুঁজে বের করবে কোথায় করা আছে, সেগুলো একটু বোর্ড কোশ্চেনগুলো একটু ম্যাচ করাবা যে কিভাবে সলভ করে দেওয়া আছে। যেমন ধরো দিনাজপুর বোর্ড, এই কোশ্চেনটা তুমি একবার নিজে নিজে এটা একটা মডেল দাঁড় করাবা যে কিভাবে করবে, একটা প্ল্যান করবা। তারপর দেখবে তোমার প্ল্যানের সাথে তুমি যেখানে সলভ করেছো সেটা মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায় তাহলে বুঝবা তুমি ম্যাথটা খুব ইজিলি করতে পারবা। এইভাবে করে তুমি যেটা করতে পারো, প্রথমে ভেক্টর আছে বা নিউটনের মেকানিক্স আছে, ওয়ার্ক এনার্জি পাওয়ার আছে, গ্র্যাভিটি আছে, এই চারটা চ্যাপ্টারে তুমি 2019-এর কোয়েশ্চেনগুলো ফার্স্টে সলভ করে ফেলবা। 2019-এর কোয়েশ্চেন সলভ হয়ে গেলে আবার 2018-এ সলভ করবা। একবারে সব এক চ্যাপ্টারে সব কোয়েশ্চেন সলভ করতে যাবা না, কারণ একবারে সব সব চ্যাপ্টারের মানে একটা ফিক্স চ্যাপ্টারের সব কোশ্চেন সলভ করতে গেলে এক চ্যাপ্টারের প্রিপারেশন নেওয়া হবে, অন্য চ্যাপ্টার নেওয়া হবে না। বুঝতে পেরেছো আমি কি বললাম? এইভাবে নিবা। 2019-এ প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন তোমার তো করা আছে, তুমি শুধু একটু রিভিশন দিবা যে আমি কিভাবে করেছিলাম একটু দেখি, ওকে? এইভাবে প্রিপারেশন নিবা। তারপর তুমি যখন 2019-এর প্রিপারেশন নিয়ে নিবা তখন দেখবে তোমার 2018-এর প্রিপারেশন অলমোস্ট হয়ে গেছে, ওকে? আর একটা কথা যেটা হচ্ছে, এক্সাম মানে এই না তোমাকে বেশি মার্কস পাইতেই হবে এমন কিছু না। এক্সাম মানে হচ্ছে তুমি এতদিন এই যে অক্টোবর মাস থেকে কলেজের জন্য কলেজে উঠেছো, এই বইগুলো পড়তেছো, তুমি কতটুকু নিজেকে রেডি করেছো সেটা নিজে নিজে একটু জাজমেন্ট করবা, নিজেকে নিজে যাচাই করবা যে আমি কতটুকু রেডি হয়েছি, ওকে? এক্সামে ভালো মার্কস পাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি প্রিপারেশন কিভাবে নিচ্ছ। প্রিপারেশন নিতে গিয়ে তুমি কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবা, সেই চ্যালেঞ্জটা ফেস করতে হবে। বুঝতে পেরেছো কি বুঝতে চাইছি? জি স্যার। হ্যাঁ তোমাদের মধ্যে যেমন কারা কারা এক্সাম, আমি এর আগে 2টা এক্সাম নিয়েছিলাম মনে হয়, ওই 2টা এক্সামে পার্টিসিপেন্ট
যারা করেছে তাদের মধ্যে হচ্ছে সাদিয়া সুলতানা, আয়েশা, আফিফা, ওরা পার্টিসিপেট করেছিল শুরুর দিকে। ভেক্টর চ্যাপ্টারের উপর একটা টেস্ট নিয়েছিলাম। আর তোমার ভেক্টরের পর কি জানি চ্যাপ্টার ছিল, ডায়নামেটিক্স, এটার উপর একটা টেস্ট নিয়েছিলাম। তো এরা সাদিয়া, আয়েশা, ওরা হচ্ছে অনেক মোটামুটি শুরু থেকে পড়তেছে। ওরা ওই দুটো চ্যাপ্টারের উপর টেস্ট দিয়েছিল, তো এটা মনে আছে। এরপর আর টেস্ট নেওয়া হয় নাই। তো এখন টেস্ট নেওয়া মানে হচ্ছে কি তুমি নিজেকে একটু প্রিপারেশন নিবা, নিজের প্রিপারেশন নিজে যাচাই করবা। ওকে, মনে থাকে যেন, ঠিক আছে? ভুল করবা না। আর এই চ্যাপ্টার ম্যাথগুলো কি দেখা দরকার আছে নাকি পারবা বলো দেখি? পারবো আমি। আশা করি পারবা, কারণ এই চ্যাপ্টার ম্যাথগুলো মোটামুটি ইজি আছে। ঠিক আছে, সলভ করা থাকলে তুমি দেখবা তোমার পেজ উল্টালে তুমি খুঁজে পাবা, তোমার কাছে তখন সহজ মনে হবে। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা আর ম্যাথ না করি, তোমাদের একটা প্রিপারেশন নেওয়ার, তোমরা প্রিপারেশন নাও। এখন বলো, নেক্সট এক্সাম কি সানডেতে দিবা নাকি অন্য যে কোনো দিন দিবা? স্যার সানডেতেই নিব। সানডেতে দিতে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে সানডেতে ইচ্ছা করলে তোমরা বিকালেও দিতে পারো, সন্ধ্যায় না দিয়ে। এখন বলো তোমাদের ইচ্ছা কোন সময় দিবে, বলো। মানডেতে কি ক্লাস করবো? আমি চাচ্ছি ক্লাসটা হোক, মিস না হোক। না হোক? আই মিন সানডেতে রেগুলার ক্লাস যেটা হওয়ার সেটা তো হবেই। এক্সামটা তুমি মনে করো সকালে দিলা বা দুপুরে দিয়ে দিলাম, তোমার কাছে রেখে দিলাম, ছবি তুলে আমাকে পাঠিয়ে দিলাম, ক্লাসের সময় ক্লাস হবে। ক্লাস যাতে মিস না হয়। কেন? ক্লাস মিস হলে তো তোমার লস। এক্সাম টাইমে স্যার এক্সাম 4টায় দিব। দিতে পারো। মনে করো তুমি এক্সাম 4টায় দিলা, 4টা থেকে 1 ঘন্টা 5টায় তোমার অনলাইনে থাকতে হবে এমন কোনো কথা না। আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, তোমরা এক্সাম দিয়ে দিলা। এরপর 7টা বাজে যে ক্লাস ছিল তোমাদের রেগুলার ক্লাস, সেটা রেগুলার ক্লাসের মধ্যেই হবে। কি বুঝতে পেরেছো সবাই কি বলতে চাচ্ছি? আর যদি এমন হয় যে না ক্লাসের টাইমে এক্সাম দিবা, তাহলে সেটাও ইচ্ছা। ক্লাসের টাইমে এক্সাম দিই? ক্লাসের টাইমে এক্সাম দিতে পারো, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তাহলে সেটাই করো। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এটাই কথা রইলো। তো আমরা সানডেতে 7টার সময় এক্সাম দিব ইনশাআল্লাহ। 4টা ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে, ঠিক আছে? 4 7 28, 28 মার্কের কোশ্চেন থাকবে, 28 মার্ক। টাইম বলে দেওয়া থাকে কোশ্চেনে, ঠিক আছে? সেভাবেই তোমরা পার্টিসিপেট করবে।